মর্নিং স্টুডেন্ট। আজ আমরা সৃজনশীলতার উপাদান নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যে আমাদের পূর্ববর্তী ক্লাসে মূল্যবোধের শিক্ষা নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা সৃজনশীলতা বলতে কি বুঝি তার বৈশিষ্ট্য নিয়েও আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব যেটা সৃজনশীলতার উপাদান। সৃজনশীলতাকে বিশ্লেষণ করলে আমরা চারটি উপাদান লক্ষ্য করতে পারি। একটা সাবলীলতা, দুই নমনীয়তা, তিন মৌলিকতা, চার সম্প্রসারণ। এই যে সাবলীলতা নিয়ে আমি প্রথমেই আলোচনার মধ্যে আসব। সাবলীলতা কি? একজন সৃজনশীল ব্যক্তি তার মধ্যে সবসময় সাবলীলতা লক্ষ্য করা যাবে। সাবলীলতা বলতে বোঝায় চিন্তন প্রক্রিয়ার দ্রুততা, অর্থাৎ কোনো একটি বিষয়ে দ্রুত চিন্তা করতে সক্ষম হয় বা দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। শব্দগত সাবলীলতা, দ্রুত নতুন শব্দ ব্যবহার করতে পারা সাবলীলতার একটা অন্যতম বৈশিষ্ট্য। অর্থাৎ যে ব্যক্তি সৃজনশীল হবে তার মধ্যে যেমন দ্রুত চিন্তা করার ক্ষমতা থাকবে, তেমনি থাকবে নতুন নতুন শব্দ ব্যবহার করার ক্ষমতা। সাবলীলভাবে সেই শব্দ ব্যবহার করবে। যারা সৃজনশীল নয় সেক্ষেত্রে দেখি আমরা তাদের শব্দ উচ্চারণ, শব্দের ব্যবহারের ক্ষেত্রে যে জড়তা থাকে, সৃজনশীল ব্যক্তির ক্ষেত্রে সেই জড়তাকে কাটিয়ে উঠে সাবলীলভাবে তারা এই শব্দের ব্যবহার করতে পারবে। প্রকাশমূলক সাবলীলতা হলো শিক্ষার্থী কত দ্রুত তার প্রদত্ত বাক্য পরিবর্তন ঘটিয়ে নতুন বাক্য গঠন করতে পারে। আমি সবসময় তোমাদের পাঠদানের সময় বাস্তব উদাহরণটা আমি দেওয়ার চেষ্টা করি। তোমরা দেখবে ইতিপূর্বে যখন ক্লাস 9, 10, 11, 12-এ তোমরা পড়াশোনা করেছো, বিভিন্ন বিষয়ে তোমরা যখন নোটস বানাতে গেছো, অনেকগুলো বই পড়ে সেই বইয়ের ভালো অংশটুকু নিয়ে সুন্দরভাবে একটা নোটস বানাচ্ছ। তখন বানাতে গিয়ে কি হচ্ছে, যে প্রদত্ত বাক্য, ওই বইতে যে বাক্যগুলো ছিল সেই বাক্যের মানেটাকে অপরিবর্তিত রেখে নিজের মতো করে সাবলীলভাবে সুন্দর বাক্য গঠন করে সহজ সরল ভাষায় বিষয়টিকে উপস্থাপন করতে সক্ষম হয়। সুতরাং সৃজনশীল ব্যক্তিরা যেমন সাবলীলভাবে চিন্তা করবে, চিন্তা দ্রুততার সঙ্গে কোনো চিন্তা করতে পারবে, সিদ্ধান্ত নিতে পারবে, তেমনি শব্দগত সাবলীলতা থাকবে, দ্রুত শব্দের ব্যবহার এবং নতুন নতুন শব্দের উপযুক্ত ব্যবহার এবং প্রকাশমূলক সাবলীলতা, অর্থাৎ যখন সে একটি বাক্যকে ব্যবহার করবে, প্রদত্ত যে বাক্য আছে সেটাকে পরিবর্তন ঘটানো বলতে আমি শুধু আকারগত পরিবর্তনের কথা বলছি এখানে, কিন্তু তার মানে অর্থগত পরিবর্তন নয়। শুধুমাত্র বাক্যটার আকারগত পরিবর্তন ঘটিয়ে নতুন একটা সহজ সরল বাক্য গঠন করতে পারে, তাদের মধ্যে সৃজনশীল বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এই সাবলীলতার মধ্যে একটা আদর্শগত সাবলীলতা লক্ষ্য করা যায়। আদর্শগত সাবলীলতা কি? আদর্শগত সাবলীলতা হলো পরিস্থিতি অনুযায়ী আদর্শ বা নীতি গঠন করার ক্ষমতা। একজন সৃজনশীল ব্যক্তি যে কোনো সময়ে, যে কোনো মুহূর্তে, যে সমস্যার মধ্যেই থাক না কেন, সেই সমস্যাকে কাটিয়ে মূল্যবোধের উপর ভিত্তি করে সে একটা আদর্শ সাবলীলভাবে নীতি গঠন করতে পারবে। অর্থাৎ সাবলীলতা
সৃজনশীলতার একটি অন্যতম বৈশিষ্ট্য বা উপাদান হিসাবে আমরা যদি ধরি, এই সাবলীলতাটা যদি একটা ব্যক্তির মধ্যে তার চিন্তন প্রক্রিয়া, তার শব্দ ব্যবহার বা তার নতুন বাক্য গঠন বা পরিস্থিতি অনুযায়ী নীতি আদর্শকে স্থির করা বা ঠিক করা যদি যথাযথ হয় মূল্যবোধের উপর দাঁড়িয়ে, তাহলে আমরা আগামী দিন এই যে সমস্ত ছাত্রছাত্রী এই মূল্যবোধ সম্বলিত সৃজনশীল একটা বৈশিষ্ট্যের আধার হবে, সমাজের অগ্রগতির চাকা তার হাত ধরে অনেক দূর গড়িয়ে যাবে। ক্লিয়ার হচ্ছে পয়েন্টটি? দ্বিতীয় উপাদান কি বলেছি? দ্বিতীয় উপাদান হলো নমনীয়তা। নমনীয়তা কি? নমনীয়তা বলতে বোঝায় গতানুগতিক সংস্কৃতির পূর্বে গৃহীত ধারণা সহজে পরিত্যাগ করার ক্ষমতা। অর্থাৎ আমি একটা সংকীর্ণ একটা ব্যবস্থার মধ্যে আজীবন যদি বিলং করি, সেটা থেকে বেরিয়ে এসে গতানুগতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে যদি আধুনিক সংস্কৃতির মধ্যে আমরা নিজেদেরকে সংযুক্ত করার ক্ষমতা অর্জন করতে পারি, তাহলে বোঝা যায় সেই ব্যক্তির মধ্যে সৃজনশীল নমনীয়তা রয়েছে। নমনীয়তা দুই প্রকারের হতে পারে, একটা স্বতঃস্ফূর্ত নমনীয়তা আর একটা অভিযোজনমূলক নমনীয়তা। যে ব্যক্তি নমনীয় হয়ে থাকে তার মধ্যে প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি কর্মে, ঘটনায়, কাজে, সব জায়গায় তার স্বতঃস্ফূর্ত একটা নমনীয়তা লক্ষ্য করা যায়। কিন্তু অপর দিকে অভিযোজনমূলক নমনীয়তা, এটা ধারাবাহিকভাবে যে যে পরিবেশের সঙ্গে সামাজিকীকরণ ঘটাতে পারে, অভিযোজন ঘটাতে পারে, যাদের মধ্যে মূল্যবোধ, নীতিবোধ, আদর্শ থাকে, তারা বিভিন্ন সমাজের সঙ্গে অভিযোজন ঘটাতে সক্ষম হয়। তাহলে যে ব্যক্তি বিভিন্ন সমাজের সঙ্গে অভিযোজন ঘটাতে সক্ষম হবে, সেই ব্যক্তি অবশ্যই নমনীয়তা অভিযোজনের সঙ্গেও সঙ্গ করতে পারবে, আর তার সঙ্গে তো স্বতঃস্ফূর্ত নমনীয়তা থেকে যাবেই। সুতরাং স্বতঃস্ফূর্ত নমনীয়তা বলতে বোঝায় যখন ব্যক্তি আপন স্বাচ্ছন্দ্যের সঙ্গে নতুন নতুন যে কোনো ভাবনা চিন্তার সৃষ্টি করতে পারে। এগুলো যখন তুমি বিদ্যালয়ে কোনো একটা বাচ্চাদেরকে হাতের কাজ বানাতে দিবে তার পছন্দের মতো করে, তারা দেখবে ওয়ার্ক এডুকেশনের কাজ করছে যারা, তারা নিজের মতো, নিজের চিন্তান শক্তি, নিজের মতো করে নতুন নতুন চিন্তা খাটিয়ে সে সুন্দরভাবে জিনিসটি তৈরি করছে। অর্থাৎ একজন ব্যক্তি বা ছাত্র বা ছাত্রী যখন এই ধরনের কর্মশিক্ষার কাজ দেওয়া হয় ছাত্রছাত্রীকে, তখন তারা যে ধরনের স্বাচ্ছন্দ্য, নিজের মতো করে স্বাধীনতার সঙ্গে নতুন নতুন চিন্তা ভাবনা সৃষ্টি করে কাজটি সম্পন্ন করে, তাহলে বুঝতে হবে তার মধ্যে একটা স্বতঃস্ফূর্ত নমনীয়তা আছে। ক্লিয়ার? অভিযোজনমূলক নমনীয়তা বলতে বোঝায় নতুন নতুন চিন্তা ভাবধারা পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা, যেটাকে আমি আগের ক্লাসে সামাজিকীকরণ পড়াতে গিয়ে তোমাদেরকে বলেছি। আমরা একটা সামাজিক মডেল হতে গেলে, আমাদের সামাজিক জীব হিসাবে নিজেকে গড়ে তুলতে হলে অবশ্যই সমাজের বিভিন্ন পরিবেশের সঙ্গে নিজেকে অভিযোজন করার ক্ষমতা থাকতে হবে। তাহলে দেখা যাবে অটোমেটিক আমরা সৃজনশীল ব্যক্তি হিসাবে আমাদের মধ্যে অভিযোজনমূলক নমনীয়তা বিরাজ করছে। অর্থাৎ একজন সৃজনশীল, মূল্যবোধ, নীতিবোধ সম্পন্ন মানুষের মধ্যে নমনীয়তা থাকবেই। অভিযোজনমূলক নমনীয়তাও যেমন থাকবে, তেমনি স্বতঃস্ফূর্ত নমনীয়তা থাকবে। ক্লিয়ার? নমনীয়তা বুঝতে পেলাম? কোনো কোশ্চেন নেই? ঠিক আছে, নেক্সট মৌলিকতা। মৌলিকতা কি?
মৌলিকতা বলতে বোঝায় স্বকীয়তা। সৃজনশীল ব্যক্তি কর্মধারার মধ্যে তার নিজস্বতা লক্ষ্য করা যায়। তোমরা লক্ষ্য করবে, আমরা যখন খাতা মূল্যায়ন করি, অনেক ছাত্রছাত্রী আছে যারা বইয়ের লেখা টোটালি হুবহু উপস্থাপন করছে না পরীক্ষায়। লেখাটাকে, বইতে যে লেখা আছে একাধিক বই পাঠ করার পর সে নিজের মতো স্বকীয় ভঙ্গিতে নিজের ভাষায় ব্যাপারটি উপস্থাপন করছে। অর্থাৎ মৌলিকতা বলতে যে কোনো কর্মের মধ্যে যখন একটা নিজস্বতা, নিজের স্বতন্ত্রতা বজায় রেখে চলে, পোশাক আশাক, কথাবার্তা, চলাফেরা, সমাজের বিভিন্ন মানুষ থেকে নিজেকে অন্যরকম ভাবে উপস্থাপন করার মধ্যে এই মৌলিকতা লক্ষ্য করা যায় সৃজনশীল ব্যক্তির মধ্যে। অর্থাৎ মৌলিকতা, স্বকীয়তা, নিজস্বতা সৃজনশীল সম্পন্ন ব্যক্তি মধ্যে একটা সামাজিক মূল্যবোধ সবসময় লক্ষ্য করা যায়। একই কাজ সাধারণ ব্যক্তি যেভাবে করে, সৃজনশীল ব্যক্তিরা একটু অন্যভাবে করার চেষ্টা করে। এটাই হচ্ছে তার মৌলিকতা, তার মধ্যে একটা মৌলিক পার্থক্য। তোমরা সবাই আগামী দিন শিক্ষক বা শিক্ষিকা হবে। একটা স্কুলে একটা সাবজেক্টের 4টি বা 5টি শিক্ষক থাকে। দেখা যাচ্ছে বাংলা ডিপার্টমেন্টে 4 জন বা 5 জন শিক্ষক আছে। তার মধ্যে একজন শিক্ষক খুব সুন্দর পাঠদান করে, ছাত্রছাত্রী তার ক্লাসকে পছন্দ করে। কারণ কি? কারণ হচ্ছে ওই শিক্ষকটি তার সৃজনশীল মৌলিক চিন্তার মধ্যে দিয়ে নিজের স্বকীয়তা বজায় রেখে অন্যান্য ব্যক্তিদের ওই সাধারণ কর্ম থেকে সরে এসে নিজের মধ্যে আলাদা স্বতন্ত্র একটা পদ্ধতিতে সে পাঠদান করে, যার ফলে ছাত্রছাত্রীর কাছে এই সাধারণ পাঠদান অপেক্ষা তার কাছে একটা এই আলাদা মৌলিকত্ব, স্বকীয়তা সম্পন্ন পাঠদান বিরাট মনোগ্রাহী হয়ে ওঠে। ছাত্রছাত্রী আকর্ষিত হয় তার ক্লাসে। তাই প্রত্যেক শিক্ষকের উচিত তার পাঠদানের, তার আচরণের, তার সমস্ত কর্মকাণ্ডের মধ্যে একটা নিজস্বতা বা স্বকীয়তা আনা উচিত। ক্লিয়ার? সৃজনশীল ব্যক্তির অধিকাংশ আচরণের মধ্যে একটা অভিনত্ব থাকে। যে কোনো আচরণ দেখলে বোঝা যায় যে এই ব্যক্তিটি সৃজনশীল। তার পোশাক পরা, তার কথা বলা, তার খাদ্য খাবার খাওয়া, তার চলাফেরা, তার সঙ্গভঙ্গ, অর্থাৎ টোটালি তার সামাজিক একটা অবস্থান আমরা দেখি যে সৃজনশীল ব্যক্তির মধ্যে একটা অভিনবত্ব রয়েছে। ক্লিয়ার? পরের পয়েন্ট, সম্প্রসারণ ক্ষমতা। সৃজনশীলতার অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে সম্প্রসারণ ক্ষমতা। সৃজনশীল ব্যক্তি অল্প কিছু সামগ্রী দিয়ে অনেক কিছু করার ক্ষমতা রাখে। অল্প সামগ্রী দিয়ে বিভিন্ন রকম পরিকল্পনা করতে পারে। তোমরা প্রত্যেকে আমাদের কলেজের বিভিন্ন কালচারাল প্রোগ্রামগুলো লক্ষ্য করে দেখবে, আমাদের কলেজের বিভিন্ন ধরনের ফেলে দেওয়া জিনিস, যেটা আর কোনো কাজে লাগবে না বলে ভাবা হয়েছে, যেটা একটা কি বলবো, ওই জিনিসগুলো আর কোনো ব্যবহারযোগ্য নয় বলে ফেলে দেওয়া হচ্ছে। সেই ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে আমরা কত সুন্দর হাতের কাজ তৈরি করে বিভিন্ন কালচারাল প্রোগ্রামে আমরা ডেকোরেশন করি। অর্থাৎ এই ফেলে দেওয়া জিনিস, অর্থাৎ রিইউজ করার ব্যাপার, পুনঃব্যবহার করার যে ক্ষমতা, অল্প কিছু দিয়ে সেটাকে সুন্দরভাবে সম্প্রসারণ করা। একটা জলের বোতল খাওয়ার পরে সেটাকে আমরা কি করি? ফেলে দিই। কিন্তু ওই জলের বোতলটা দেখা যাচ্ছে আমি মাসের 10 তারিখে কিনেছি, জল খাওয়া হয়ে গেছে, 5 দিন বাদে ফেলে দিলাম বা 1 মাস বাদে ফেলে দিলাম। কিন্তু যিনি সৃজনশীল ব্যক্তি, ওই জলের বোতলটা না ফেলে ওটাকে আরো সম্প্রসারিত করে ওর কর্মকাণ্ডটাকে কতদূর নিয়ে যাওয়া যায়। দেখা গেল কেউ হয়তো জলের বোতলটা কেটে সুন্দর করে একটা ফেব্রিক কালার করে পেনদানি বানানো, কেউ ওইটা হয়তো একটা স্পট ল্যাম্প লাইটের একটা স্পট কভার বানালো, বা ওটা দিয়ে কেউ শৌখিন হাতের জিনিস কাঁচি দিয়ে কেটে বানালো। অর্থাৎ
ওই জলের বোতলটি একটা লং টাইম ব্যবহারের একটা আমরা জায়গা তৈরি করলাম। অর্থাৎ যে ব্যক্তি এই ধরনের অব্যবহৃত বা ফেলে দেওয়ার জিনিসগুলোকে নিয়ে পুনরায় ব্যবহার করতে পারছে, সেটাকে আমরা বলছি কি ওই জিনিসটার যে মূল্যবোধটা জিনিসের মধ্যে যে এখনো ব্যবহার ক্ষমতা রয়েছে, সেই মূল্যবোধটা সমাজে যদি আমরা জাগিয়ে তুলতে পারি, তাহলে আমরা এই জিনিসগুলোকে রিইউজ করে অনেক সমাজের সাশ্রয় করা যায়। তোমরা সেক্ষেত্রে লক্ষ্য করবে অনেক স্কুলে আছে ইকো ক্লাব করে এরকম ধরনের জিনিসগুলোকে পুনঃব্যবহার করার চেষ্টা করে। বিভিন্ন ডাস্টবিনে বিভিন্ন জিনিস ডাস্টবিনগুলো ভাগ করে আমাদের কলেজে যেমন আছে দেখবে, যেগুলো পচনশীল সেটাকে জৈব সারে ব্যবহার করছে। আমরা ভেবেছি যে ওই উচ্ছিষ্ট খাবারটি পচনশীল ফেলে দেওয়া হচ্ছে, যে কোনো জায়গায় ফেলে দেবে দুর্গন্ধ হবে। কিন্তু ওটাকে জৈব সারে ব্যবহার করে ওটা কোনো গাছ ভালো ফলন দেওয়া, ফুল দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ এই মূল্যবোধটা থাকলে কোনো জিনিসের পুনঃব্যবহার এবং সেটা সম্প্রসারণ করা, পুনরায় ব্যবহার করা দীর্ঘ সময় ধরে তার একটা ক্ষমতা লক্ষ্য করা যায় সৃজনশীল ব্যক্তির মধ্যে। এই সৃজনশীল ব্যক্তি যদি কোনো উচ্ছিষ্ট জিনিস, অব্যবহৃত জিনিসকে যদি এই ব্যবহার করার সম্প্রসারণ ক্ষমতা বৃদ্ধি করে, তাহলে অটোমেটিক সমাজের মধ্যে একটা মূল্যবোধ জন্মাবে। আগামী দিনের সমাজ এভাবেই সেদিকে আগিয়ে যাবে। ক্লিয়ার? আমি ৪ টি উপাদান নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আমি সর্বোপরি উপসংহারে শুধু এটুকু বলব যে সৃজনশীলতার মধ্যে যেমন মৌলিকতা, নমনীয়তা, সাবলীলতা, সম্প্রসারণ তথা বিশদতা মানুষের চিন্তন শক্তিকে নতুন দিক তুলে দেয়, নতুন দিকের নির্দেশ করে। চিন্তার শক্তিকে যেমন বৃদ্ধি করে, তেমনি মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের অভিনব পথ দেখায়। এই উপাদানগুলি সঠিক বিকাশের ক্ষেত্রে ব্যক্তি ও সমাজের উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শিক্ষা ক্ষেত্রে মূল্যবোধের বিকাশ ঘটানোর জন্য প্রত্যেকটি ব্যক্তির মধ্যে সৃজনশীলতার বৈশিষ্ট্য হিসাবে এই 4টি উপাদান গড়ে তোলার জন্য একজন শিক্ষকের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই আজকে তোমরা যারা এই ক্লাস থেকে সৃজনশীলতার এই উপাদান সম্পর্কে জানতে পারলে, তোমাদের আগামী ভবিষ্যৎকে গড়ে তোলার জন্য, মানব সম্পদ হিসাবে ছাত্রদের গড়ে তোলার জন্য তাদের মধ্যে এই সৃজনশীলতার মৌলিকতা, নমনীয়তা, সাবলীলতা, সম্প্রসারণ ক্ষমতাগুলি যথাযথভাবে গড়ে তোলার চেষ্টা করতে হবে। শিক্ষাক্ষেত্রে দৈনন্দিন জীবনে সৃজনশীলতার উপাদানগুলি প্রতিনিয়ত লালন পালন করা, চর্চা করা, নিরন্তরভাবে যদি চেষ্টা করা যায়, তাহলে মূল্যবোধ যুক্ত একটা সুষ্ঠু সমাজ গড়ে উঠবে।